12 ঘন্টার শিফট শেষ করে বাড়ি ফিরে এক নার্স দেখতে পেলেন স্বামী তার নার্সেরও আপন বোনের সাথে ঘুমিয়ে আছে, আর তার 5 বছরের ছেলেটি রান্নাঘরের ঠান্ডা মেঝেতে ভয়ে কাঁপছে। আম্মু, তুমি এসেছো। এই একটি কথাই বাড়িটির মিথ্য মর্যাদার মুখোশ এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল। ভোর 6টা 7 মিনিটে অনন্যা যখন হাসপাতাল থেকে ফিরল, সে দেখতে পেল তার স্বামী গেস্ট রুমে তার ছোট বোনের সাথে ঘুমিয়ে আছে। অন্যদিকে তার 5 বছরের ছেলে আরব একা একা রান্নাঘরের কনকনে ঠান্ডা মেঝেতে ভয়ে নিজের নীল রঙের হাতে খেলনাটি বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে। সেটি ছিল ঢাকার এক হাড় কাঁপানো শীতের সকাল। বাইরে কুয়াশা এতটাই ঘন ছিল যে লেনের শেষ মাথার কৃষ্ণচূড়া গাছটির অবয়ব সেই ধোঁয়াশায় মিলিয়ে গিয়েছিল। অনন্যা মেইন দরজার চাবিটা ঘোরাল আর আঙ্গুলগুলো ঠান্ডায় অবশ হয়ে আসছিল। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 12 ঘন্টার একটি দীর্ঘ ডিউটি শেষ করে সবেমাত্র ফিরেছে। নার্সের সাদা ইউনিফর্ম থেকে তখনও ওষুধের হালকা গন্ধ আসছিল। চোখের নিচে জমেছিল কালচে ক্লান্তির ছাপ, আর পা দুটো যন্ত্রণা এতটাই ভারী লাগছিল যেন কেউ হাড়ের ভেতর সীসা ঢেলে দিয়েছে। প্রথম সে জিনিসটি তার চোখে পড়ল, সেটি হলো বারান্দার আলো। আরিফ সবসময় এই আলোটি জ্বালিয়ে রাখতো। বিয়ের শুরুর দিনগুলোতে সে বলতো, তুমি যতক্ষণ না ফেরো বাড়িটা তোমার জন্য অপেক্ষা করে। কোনো দিন সে কিচেনের টেবিলে গ্লাসে গরম আদা চা রেখে দিত, কোনো দিন আবার ক্যাসারোলে গরম পরোটা। সেই ছোট ছোট ভালোবাসার বহিঃপ্রকাশগুলো এক সময় অনন্যাকে এক গরম নিরাপত্তার অনুভূতি দিত। কিন্তু আজ সকালে পুরো বাড়িটি অন্ধকারে ডুবেছিল। দরজা খুলতেই মদের তিক্ত গন্ধ আর বাসি বিরিয়ানির গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। বসার ঘর জুড়ে প্যাকিসের কাপ ছড়ানো ছিটানো, সোফার ওপর পড়ে আছে একটা ওড়না যা নিজের নয়। সেন্টারের টেবিলটার ওপর রাখা একটা অর্ধেক খালি মদের বোতল, চিপসের প্যাকেট আর একটা ভাঙা গ্লাস। বাড়িটাকে দেখে মনে হচ্ছিল কেন যেন এর সমস্ত সম্মানকে পায়ের নিচে পিষে দিয়ে গেছে। ঠিক তখনই দরজার কাছে একজোড়া স্যান্ডেল তার নজরে এলো। চমকে হিলওয়ালা স্যান্ডেল, এগুলো নোভার। তার ছোট বোন, যাকে সে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো বড় করেছে, বাবা মারা যাওয়ার পর আর মা যখন মাসের পর মাস স্তব্ধ হয়ে বসে থাকতো, তখন এই অনন্যাই নোভার স্কুলের ব্যাগ গুছিয়ে দিত, পড়াশোনা খরচ দিত, ঈদের নতুন জামা কিনে দিত। নোভা অবশ্য সবসময় একটু দায়িত্ব জ্ঞানহীন, জেদি আর আবেগপ্রবণ ছিল, কিন্তু অনন্যা তাকে কখনো নিজের জন্য হুমকি করেনি। আসিফ, অনন্যা নিচু গলায় ডাকলো। কোনো সাড়া নেই। তার হাত বা বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সোজা দৌড়ে গেল আরবের ঘরের দিকে। তার 5 বছরের ছেলেটি সবসময় তার ছোট নীল হাতে খেলনাকে জড়িয়ে ধরে ঘুমায়, কিন্তু বিছানাটা ফাঁকা ছিল।
মশারিটা তোলা আর কম্বলটা সুন্দর করে ভাঁজ করা, যেন সন্ধ্যার পর থেকে ওটায় কেউ হাতই দেয়নি। তার দম যেন আটকে আসছিল। সে ছুটে গেল রান্নাঘরের দিকে, আর সেখানে সে আরবকে দেখতে পেল। ডাইনিং টেবিলের নিচে সে ঘুষুটি মেরে শুয়ে আছে। পায়ে তার নীল ডাইনোসর আঁকা টি শার্ট, খালি পা দুটো পরে আছে রান্নাঘরের ঠান্ডা টাইলসের ওপর। তার নাকটা ঠান্ডায় লাল হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর সে খেলনা হাতে পুতুলটাকে এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন ওটাই তাকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার একমাত্র অবলম্বন। তার গাল দুটো বরফের মতো ঠান্ডা হয়েছিল। অনন্যা হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। আরব তার গলা বুঝে এলো। শিশুটি আস্তে আস্তে চোখ মেলল। আম্মু, তুমি এসেছো। এই কথা শব্দ অনন্যার বুকের ভেতরে সব কিছুকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিল। হ্যাঁ, আমার বাবা। আম্মু চলে এসেছে। সে তাকে কোলে তুলে নিল। ছেলেটির উপর খুব একটা কম নয়, তাও সেই মুহূর্তে তাকে একটি আহত পাখির মতো মনে হচ্ছিল। সে তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের হাতের তালু দিয়ে তার হাত দুটোকে দিল, কপালে চুমে খেল। আধো ঘুমে আরব ফিসফিস করে বলল, পাপা বলল রান্নাঘরে ঘুমাতে, কোনো শব্দ না করতে। অনন্যার যেন জমে বরফ হয়ে গেল। সে আরবকে তার ঘরে নিয়ে গেল, কম্বল দিয়ে ভালো করে জড়িয়ে দিল, রুমের হিটারটা চালিয়ে দিল এবং তার খেলনাটা তার পাশে রাখলো। তার চোখ জ্বলে ভয়ে উঠছিল। সে জানতো যে সে যদি এখন ভেঙে পড়ে তবে এই বাড়ির দেওয়ালগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাবে। সে যখন ঘর থেকে বের হলো, গেস্ট রুমের দরজার নিচ থেকে একটা আবছা হলুদ আলো উপরে পড়ছে দেখলো। সে দরজাটা খুললো। বিছানায় আসিফ ঘুমাচ্ছিল, তার পাশে শুয়ে নুভা। দুজনের গায়ে পোশাক ছিল, কিন্তু বিছানার চাদরটা ছিল এলোমেলো। টেবিলের ওপর দুটো গ্লাস, লিপস্টিকের দাগ লাগা, আর চেয়ার থেকে খসে পড়া নোভার ওড়না। আসিফের শার্টের বোতাম খোলা ছিল। নোভার চুল ছিল আলো খালো আলু থালো। তাদের মুখে কোনো ক্লান্তির ঘুম ছিল না, ছিল কেবল এক চরম বেপরোয়া ভাব। আর মাত্র কয়েক কদম দূরে তার নিজের সন্তান একাত্রী এক ঠান্ডা মেঝেতে কাঁপতে কাঁপতে সারা রাত কাটিয়েছে। অনন্যার ইচ্ছে করছিল চিৎকার করতে। সে নোভাকে ঝাঁকিয়ে তুলে ঘুম থেকে জাগাতে চেয়েছিল, আসিফকে বোঝাতে চেয়েছিল যে তার সন্তান সারা রাত একাকী কি নিদারুণ কষ্ট সহ্য করছে। কিন্তু সে নীরব রইল। সে তার ফোনটা বের করলো। প্রথমে আসিফ আর নোভার একটা ছবি তুললো, মদের বোতল সহ। তারপর পুরো ঘরটা, সব সবশেষে রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা ছোট কম্বলটার ছবি নিল। তারপর সে আরবের স্কুলের ব্যাগটা নিয়ে কিছু জামাকাপড় গুছিয়ে নিল। তার ফাইল কেবিনটার খুলে সে সেখান থেকে একটা নীল ডায়েরি বের করলো, যেখানে সে গত 4 মাস ধরে আসিফের কিছু সন্দেহজনক ব্যাংক লেনদেনের হিসাব লিখে রাখছিল। কারণ এটি প্রথম আঘাত ছিল না, তবে একবারই প্রথম সেই আঘাত তার সন্তানের গায়ে এসে লেগেছে। ভোর 6টা 42 সে আরবকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছনের দরজাটা
আলতো করে বন্ধ হয়ে গেল। ভেতরে আসিফ আর নোভা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তারা ধারণা করতে পারছে না যে যখন তারা ঘুম থেকে জাগবে তাদের গড়ে তোলা এই মৃত্যুর প্রাসাদটি এই চার দেওয়ালের ভেতরেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু চলবে।